আজও এসেছেন। ছাদে করা ছাউনির নিচে আবছা আবছা মানুষের উপস্থিতি আর গান বাজনা, হই হুল্লোড়ের শব্দ আলোড়িত হচ্ছে। আমি নিষ্পলকভাবে তাকিয়েছিলাম কিছুক্ষণ বেলকনির দিকে। হঠাৎ ঘরের দ্বিতীয় উপস্থিতি টের পেলাম আমি। আনভির এসেছেন। না তাকানো সত্ত্বেও বুঝতে পারছি উনি তাকিয়ে আছেন আমার দিকে। আমি শীতল কণ্ঠে বললাম, এখানে কেন আপনি আনভির? আপনাকে না রাহিয়াপু ডেকেছে? কথাটাতে যে পাহাড় সমান ভরত শোনা ছিল সেটা স্পষ্টতই প্রকাশ পাচ্ছে। আনভির পা চালিয়ে এলেন আমার কাছে, হাঁটু গেড়ে আমার বরাবর বসে পড়লেন। চোখের দৃষ্টিতে বিন্দু মাত্র অনুশোচনা নেই ওনার, মিথ্যে বলার বা প্রতারণা করার। তবে যেটা আছে সেটা ভয়, আমাকে হারিয়ে ফেলার ভয়। উনি নিজের দুই হাতে আঁকড়ে ধরলেন আমার হাত, চোখের দৃষ্টি প্রগাঢ় করে স্থির কণ্ঠে বললেন, আমি বিশ্বাস করো না? জানি না কেন, তবে ঠোঁট করে হাসি ফুটলো আমার। বিদ্রুপের হাসি নাকি তাচ্ছিলের হাসি সেই সম্পর্কে অবগত নেই। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস করেছিলাম আপনাকে আনভির, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আপনি যখন বললেন রাহিয়া আপু আমার ক্ষতির চেষ্টা করছে, মেনে নিলাম সেটা। আপনি বললেন আপনি এমন কিছু করবেন না যাতে আমি হার্ট হই, সেটাও মেনে নিলাম। শুধু তাই না, একটা মেয়ের বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন থাকে, পৃথিবীকে সে দেখাতে চায় যে সে একা না, তার সঙ্গে এমন একজন আছে যে তার সঙ্গে প্রতিটা পদে পদে থাকবে, তার সাথে থাকবে। অথচ আমার ক্ষেত্রে কি হলো? আপনি বললেন এখন আমার বিয়ের সম্পর্ক প্রকাশের উপযুক্ত সময় না, সেটা মেনে নিলাম অপূর্ব ভাইয়া না জেনে যখন আমার আপনার প্রস্টিটিউট বলল। এগুলো কেন করেছি আমি? এভাবেই করেছি বিশ্বাস ছাড়া। এখন বুঝতে পারছি কেন আমার প্রায়োরিটি আপনার কাছে বিশেষ। এটা তো জানেনই যে মায়ের উইল করা প্রপার্টি আমি বিয়ের পর দখলে নিতে পারবো। সেজন্যই তো জোর করে তুলে এনেছেন, তাই না? আপনার বাবাকেও এই ট্র্যাপে ফেলে দিলেন। অ্যাজ আ রেজাল্ট আমার সাথে আপনার বিয়ে হওয়া। আপনি আসলে আমায় ভালোই বাসতেন নানভীর। সবটা আপনি করেছেন প্রপার্টির জন্য। এতক্ষণ চুপ ছিলেন আনভীর, কিন্তু আমার শেষ কথা শুনে তৎক্ষণাৎ বললেন, অনেক কিছু বলেছো আহিন, কিন্তু এ কথা ভুলেও মুখে আনবে না যে তোমার মায়ের ওই বিশাল প্রপার্টির প্রতি আমার লোভ আছে। তুমি কি জানো ছোট মায়ের ব্যাপারে? সে আমার বাবার বান্ধবী ওরফে ইকবাল আঙ্কেলের ওয়াইফ ছিল ঠিকই, কিন্তু আমার মায়ের মতো ছিল সে। তোমার মায়ের সম্পর্কে তুমি যতটা না জানো তার চেয়ে দ্বিগুণ জানি আমি। আনভীরের এই কথা বলার ধাঁচ অন্যরকম ছিল কিছুটা, কিন্তু ধাতস্থ রাখলাম আমি নিজেকে। তখন গাড়িতে আমি একটু হাইপার হয়ে গিয়েছিলাম, বিধায় এই না যে আমি এখন চুপ থাকবো। আনভীরকে আমার কাছে এখন জবাবদিহিতা করতেই হবে। আমি নিঃশ্বাস ফেললাম, এবার বললাম, অপূর্ব ভাই আমার একটা কথা বলেছিল, আপনার আর আমার পাস্ট জড়িত কোনো না কোনো ভাবে। এটা অস্বাভাবিক কিছু না, কারণ যতটুকু আমি জানি আমার মা বাবা পালিয়ে বিয়ে করার পর আপনার বাবার কাছে গিয়েছিল। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, তখনই ছোট মার সাথে পরিচয় হয় আমার। আপনি আমায় কেন এনেছিলেন নিজের কাছে? ইটস ট্রু যে আমি তোমায় বলেছিলাম আমার অনাগত সন্তানের মা হওয়ার জন্য নাটক করতে। জানো কেন? যাতে আমায় বিয়ে না করেই তুমি অ্যাটলিস্ট বাচ্চার খাতিরে তোমার প্রাপ্য পেতে পারো। এতগুলো বছর তোমার বাপ চাচাই তোমার প্রাপ্য দিয়ে বিলাস করে গেল আহি, তোমার ন্যূনতম শান্তিটুকুও দিল না। তাই বলেছিলাম এই অভিনয়টা করতে, কিন্তু তুমি কি ভাবলে? ভাবলে তোমার আপুকে পাওয়ার জন্য ইউজ করছিলাম তোমায়। আপনি যেভাবে রাহিয়া পড়েন, আমার এমন ভাবাটা কি স্বাভাবিক না? আমি কথা বললেন না, মৌনতাকেই আমি সম্মতি ধরে নিলাম। কেন করেছেন আপনি এমন? আপনার কথা শুনে তো মনে হলো আমার বিয়ে করার ব্যাপারে আপনার কোনো প্ল্যান ছিল না। তাহলে আমি তোমার সেফটি চেয়েছিলাম আহি। একজনকে আমি কথা দিয়েছিলাম তোমার প্রাপ্য তোমায় ফিরিয়ে দেব। তাই এমন করলেন? হ্যাঁ। এর মানে এই দাঁড়ায় আপনি আমার বিয়ে করেছিলেন আমার প্রপার্টি আমার দখলে দেওয়ার জন্য, তাই তো? আর এটা পাওয়ার পর আমার ডিভোর্স দিয়ে দিতেন? আহি লিসন, হ্যাঁ অথবা না, এই দুটো শব্দের যে কোনো একটা দিয়ে এক্সপ্লেইন করবেন আনবীর। আপনি কি এরকম প্ল্যান করেছিলেন? নিঃশ্বাস ছাড়লেন আনবীর ফোঁস করে, মৌন স্বরে বললেন, হ্যাঁ রাহির সাথে আমার এমন কথাই হয়েছিল। বৃষ্টি পড়ছে বেগতিক ভাবে, বারান্দায় খোলা থাকায় ছড়িয়ে পড়ছে শীতল বাতাস। আমার চোখ বেয়ে টুক করে অশ্রু গড়িয়ে পড়লো। আনবীর অস্থির হয়ে গেলেন হঠাৎ, বললেন, আগের কথা ভুলে যাও আহি প্লিজ। আমি এখন এরকমটা মোটেও চাই না আহি। আগে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও এখন যা করছি সব করছি স্বেচ্ছায়। কারণ
ভালোবেসে ফেলেছি আমি তোমায় আহি। তুমি ভাবতেও পারবে না তোমার জন্য কতটা কতটা ঝড় ঝঞ্ঝাট বেরিয়েছে। কেন জানো? কেননা সামনে বসা এই মেয়েটা আমার নিঃশ্বাসের একমাত্র কারণ। আগে আমি এতটা পাগলাটে ছিলাম না আহি। এখন যা করছি সবই তুমি নামক একটা মায়াজালের জন্য, যাকে ছাড়া এক দণ্ড বাঁচা অসম্ভব। আর যদি আমার ভালো না বাসতেন তাহলে এভাবেই ছেড়ে দিতেন? তাহলে আমিও এমন ব্যবহার করতাম যাতে তুমি আমায় ঘৃণা করতে পারো। ইমোশনসের দাম আমি জানি আহি। তোমার মা আমার সামনে 1000 বার কেঁদেছে তোমার বাবার জন্য, 1000 বার কষ্ট পেয়েছে এই ভেবে যার জন্য নিজের পরিবারকে ছেড়ে দিল। সে আসলে টাকাকে ভালোবাসে। আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে অবিরাম ভাবে। আসলে ট্রমায় পড়ে গিয়েছি আমি। জীবনে এতগুলো মানুষকে অবিশ্বাস করার পর শেষবার যখন একজনকে বিশ্বাস করে বাঁচার প্রচেষ্টা করলাম, সেও ঠকিয়ে দিল। যদি এমন হতো যে আনভির আমায় ভালোবাসতে পারলেন না, তাহলে তখন তো ওনাদের পরিকল্পনাই সফল হতো। আমি এবার তাকালাম আনভিরের দিকে, জিজ্ঞেস করলাম, কার কথায় আমার জন্য এত কিছু করলেন আনভির? উনি নিরুত্তর। কেঁদে দিলাম আমি, বলে উঠলাম, আর কত লুকাবেন আমার কাছ থেকে? কার কথা এমন করছেন আপনি? আমার মায়ের সাথে আপনার সম্পর্ক কি? মার মৃত্যু আদৌ অ্যাক্সিডেন্টে হয়েছে কিনা আমি জানি যে সবটা আপনার জানা, তাহলে বলছেন না কেন আপনি? আনভির কোনো উত্তর দিল না। এতে স্পষ্টই প্রমাণ হয় যে উনি এখনো কিছু বলতে চাচ্ছেন না। আমি সরে আসার চেষ্টা করলাম ওনার কাছ থেকে, বললাম, বুঝেছি, সবাই শুধু ব্যবহার করতে চায়। আমি নিতান্তই তুচ্ছ জীব আনভির। সবার কাছে প্রয়োজন হলেও প্রিয়জন হতে পারলাম না কারো কাছে। মায়ের সাথে আমার মরে যাওয়াই উচিত ছিল। মা তো চলে গিয়েছে, এবার আপনিও। অস্থির হয়ে উঠলাম আমি। উনি হয়তো বুঝতে পেরেছেন যে আমি হঠাৎ এত কিছুর মুখোমুখি হওয়াতে শকে আছি। আচমকাই একটা কাজ করে বসলেন আনভির। আমার হাত দুটো চেপে ধরে নিজের কাছে টেনে আনলেন। আমি বিমূঢ় হয়ে পড়লাম। অশ্রুমাখা চাহনি প্রয়োগ করলাম আনভিরের উপর। ওনার চোখের সমুদ্রে হাজারো কথার, অব্যক্ত কথার আনাগোনা। রাতের আলো আধারে বৃষ্টি স্নাত পরিবেশে অন্যরকম লাগছে এই চোখ জোড়াকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন উনি। ঠোঁট জোড়া জিভ দিয়ে স্থিরভাবে ভিজিয়ে নিয়ে কিছু একটা বলতে চেষ্টা করেও থেমে গেলেন। আমি বুঝতে পারলাম না কিছু। আনভির বাঁ হাত দিয়ে আঁকড়ে ধরলেন আমার গাল। সময় বিলম্ব না করে চুপ করে নিজের ওষ্ঠদ্বয় মিশিয়ে দিলেন আমারটার সাথে। শরীর শীতল হয়ে এলো আমার। এতটা কাছাকাছি আসাতে টের পেলাম শরীর মৃদু কাঁপছে। আমার হঠাৎ কি হলো জানি না, চোখ বন্ধ করে সায় দিলাম ওনাতে। চোখের পানি এখনো বাঁধ ভাঙেনি, কিন্তু ভাঙবে হয়তো যে কোনো মুহূর্তেই। ওনার উত্তপ্ত নিঃশ্বাস মুখে আসছে পড়াতে আস্তে করে আবেশে ওনার চুলে হাত গুজে দিলাম আমি। ছমছমে আবহাওয়া সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে মস্তিষ্ক। আনভির আমার ঠোঁট জোড়া ছেড়ে আমার চোখের পানিগুলো মুছে দিলেন। ওনার মুখভঙ্গি শীতল, জানান দেয় আমার যে কোনো পরিস্থিতিতেই সামলাতে সক্ষম উনি। আমার দুগাল ওনার দু হাতে আঁকড়ে ধরলেন আনভির। প্রগাঢ় আড়ষ্ট গলায় বললেন, আমি তোমায় ছেড়ে যাব না আহি, যাওয়ার প্রশ্নই ওঠে না। আনভির রেজওয়ান খান শুধুমাত্র এক নারীতে আসক্ত, সেটা হচ্ছে তুমি। তোমার ঠোঁট, তোমার চোখ, তোমার শরীরের ঘ্রাণ যত সহজে আমায় কাবু করতে পারবে, অন্য কারো ক্ষমতা নেই আমায় এতটা কাবু করার। এই যে তোমার কি ধারণা আছে যে এই অশ্রু বুকে কতটা ঝড় তুলেছে আমার? এই ঝড়টা খুবই ভয়ঙ্কর আহি। এটা নিরাময় করতে হলেও আমার একটা আহি প্রয়োজন। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওই বিক্ষিপ্ত চোখ, কণ্ঠ শোনার সাধ্য শক্তি আমার নেই। আনভির বললেন, তুমি তোমার বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই পেয়ে যাবে আহি, শুধু ধৈর্য ধরো। এতটুকু যখন বলেছি, বাকিগুলো আমি বলবো। শুধু তাই না, যারা যারা ছোট মায়ের ক্ষতি করেছে, তোমায় কষ্ট দিয়েছে, সবগুলোর হিসেব সুদে আসলে উসুল করে নিব আমি। শুধু আমায় একটু সময় দাও। আনভির বিছানায় শুয়ে দিলেন আমায়। ঠোঁটে আরো একবার গাঢ় চুম্বন করে আমায় জড়িয়ে ধরলেন। আমি চুপচাপ অনুভব করতে থাকলাম ওনার বুকের ঝিপ ঝিপ শব্দগুলো। ঘুমু ঘুমু কণ্ঠে বললাম, কথাগুলো আমার কাছ থেকে লুকিয়ে ভুল করেছেন আনভির। এই শাস্তি আমি আপনাকে দিব। যতদিন আপনি আমাকে সত্যিটা না বলবেন, ততদিন দূরে থাকবো আমি আপনার কাছ থেকে। আজকে আমায় নিজের করে মিশিয়ে ঘুমান, নির্বিঘ্নে ঘুমান। পরবর্তীতে কদিন আমায় পাবেন না সেটা আপনার উপরই নির্ভর। আপনাকে এইভাবে ছটফট করতে দেখে আমার বড্ড ভালো লাগে যে। গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন ইকবাল সাহেব আর অপূর্বের বাবা। অপূর্ব বাড়িতে নেই। গতকালই এক এমপির সাথে ডিল ফাইনাল করার জন্য শহরের বাইরে গিয়েছে। এদিকে দুজনের আতঙ্কে ঘাম ঝরছে কপাল দিয়ে। যদি অপূর্ব শুনে একথা রাগের বশে কি করে ফেলবে অপূর্ব নিজের ধারণা নেই। ইকবাল সাহেব টিস্যু দিয়ে মুছে নিলেন নিজের কপাল। নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বললেন,
এবার কি হবে ভাইজান? কি আর হবে, মাথা হবে। আমি বারবার না করেছিলাম, যেটা জানে না সেটা কাউকে জানানোর দরকার নেই, কিন্তু তুই কি করলি? শুনলি না আমার কথা। এখন ভালো হয়েছে না? রাহি তোর গোয়েন্দা বিভাগের গুপ্তচর। ভাবতে পারছিস যখন ও বলে দেবে যে তুই আহিরার মাকে ফোন করে তার সম্পদ এভাবে স্মাগলিংয়ের জন্য ইনভেস্ট করছিস, তাহলে কি হবে? আপনি আমার উপর সব দোষ ঢালছেন কেন ভাইজান? ভাবতে এমন করছেন আপনি কিছুই জানেন না। ভুলে যাবেন না, সাবেনাকে মারার জন্য আমাদের দুইজনেরই হাত ছিল। ওর গাড়ি ব্রেক ফেল কিন্তু আপনিই করিয়েছিলেন। অপূর্বের বাবা ক্ষুব্ধ হলেন। দিকবিদিক চেয়ে সামনে টি টেবিলে থাকা পানির গ্লাস হাতড়িয়ে গড়গড় করে সব পানি খেয়ে ফেললো, বলে উঠলেন, আমি এত বছর ধরে ভেবেছিলাম রাহি বুঝি আমার পক্ষে, ওরও বুঝি এই প্রপার্টি চাই। এতদিন তো এমনই ভান করে আসছিল। অপূর্বের স্মাগলিং আর খুন করার মতো এখন ইল্লিগাল কাজকর্ম একবারও কর্তৃপক্ষের নজরে পড়তে দেয়নি ও। আমি তো ভেবেছিলাম ও বুঝি আমাদের পক্ষে আছে। এখন তাহলে ও ব্ল্যাকমেল করছে কেন আমাদের? টেবিলের সামনে কাগজপত্র দেখিয়ে বললেন উনি, আসলে রাহি বক্স পাঠিয়েছে একটা, যেখানে ওরা যে আহির মাকে খুন কিভাবে করেছে সকল রেফারেন্স আছে। রাহি ধমকি সুরে বলেছে যে আহির প্রপার্টির কাগজপত্র যেভাবে হোক অপূর্বকে না জানিয়ে এনে দিতে, না হলে এগুলো ফাঁস করাবে। আর এত বছর ওদের যে গোপন তথ্যগুলো সেভ করে রেখেছিল সেগুলো প্রকাশ করবে। হতাশায় হাঁসফাঁস করতে থাকলেন ইকবাল সাহেব, বললেন, মোর খোদা, আমি যদি জানতাম যে রাহি এত বছর আমাদের সাথে নাটক কইরা ওই ইমতিয়াজের ছেলের সাথে মিলা আছে, তাহলে ইহ জিন্দিগিতেও ওরে এই খবর বলতাম না। অপূর্বর বাবার এখনো মনে আছে সে রাতের কথা, সেদিন কিভাবে ওর মাকে মারা হয়েছিল। আহি তখন ছিল ছোট। কোনো এক কারণে ওর মা ওকে নানু বাড়ি পাঠিয়েছিল। হুট করে এক আননোন নাম্বার থেকে কল আসলো যে আহি অসুস্থ, শরীরের অবস্থা খারাপ। তাই ওর মা তড়িঘড়ি করে গাড়ি নিয়ে চলে গিয়েছিল মায়ের বাড়ির উদ্দেশ্যে। আর এটাই ছিল ওর মায়ের বড় ভুল। আননোন নাম্বারটা ছিল ইকবালের লোকের। পূর্বেই গাড়িটা ব্রেক ফেল করা ছিল, তাই অ্যাক্সিডেন্টে নাটক সাজাতে কষ্ট হয়নি খুব। এসবই করা হয়েছিল আহির মার সেই বিরাট পৈতৃক সম্পত্তির জন্য। অপূর্বর বাবা নিঃশ্বাস ছাড়লেন, বললেন, বাদ দাও এসব। এবার যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা করতে হবে। ইকবাল, অপূর্বকে ফোন দিয়ে ফিরে আসতে বল। বল ওর ললনাকে আর না উড়িয়ে এবার খাঁচায় এনে আটকে ফেলতে। নিজেকে কারোর সাথে আবদ্ধ পেয়ে অগত্যায় আস্তে করে চোখ খুলতে হলো আমায়। আনভির আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছেন। গতকাল রাতে যেভাবে ছিলেন এখনো শুয়ে আছেন ঠিক একই ভঙ্গিমায়। একটা তীব্র ঘ্রাণ টের পাচ্ছি ওনার এত কাছাকাছি থাকাতে। গতকাল রাতে ওনার সেই আগ্রাসী স্পর্শগুলোর কথা স্মৃতিচারণ করতেই মুখে ছড়িয়ে পড়লো রক্তিম আভা। কোনো মতে নড়ে চড়ে ওনার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা চালালাম তাই, কিন্তু আমি নড়াচড়ার প্রচেষ্টা করতেই আনভির চোখ বন্ধ অবস্থাতে আদেশের মতো করে বললেন, ডোন্ট ট্রাই টু মুভ আই। আমি কিঞ্চিত চমকে উঠলাম, কেননা এই কণ্ঠে ঘুমের রেশে ছিটে ফোটাটুকুও ছিল না। কেমন যেন এক আলাদা মাদকতা কাজ করে মাঝে মাঝে ওনার কথাগুলোতে। আমি মাথা উঠিয়ে তাকালাম আনভিরের দিকে। উনি এখনো আছেন চোখ বন্ধ অবস্থায়। কেউ চট করে এসে ওনাকে এই মুহূর্তে দেখলে নিশ্চিত ধোকা খাবে যে উনি ঘুমে মশগুল। আনভির ধীরে ধীরে চোখ খুলেন এবার। চুপচাপ নিজেকে আধশো অবস্থায় ধাতস্থ করে আমার বুকে টেনে নিলেন। কে বলবে এই মানুষটা আমায় বিয়ে করেছে নিছক একটা ঘটনাকে কেন্দ্র করে? যদিও উনি নিজের লক্ষ্য পাল্টে ফেলেছেন, তবুও এক চাপা অভিমান কাজ করলো আমার আনভিরের উপর। নিজেকে ওনার বাহুবন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা পুনরায় করতেই উনি জড়ানো গলায় বললেন, বড্ড নড়বড় টাইপ নেই তো তুমি। শুনুনি যে আমি নড়াচড়া করতে না বলেছি? তাহলে কি এভাবে সারাদিন কাটাবো নাকি? কথাটা অনেকটা রেগে বলতে হলো আমায়। তবে আমার এই কথার পরোয়া করলেন আনভির। পাত্তাহীন ভাব নিয়ে বললেন, সারাদিন কেন, সারাদিন প্লাস সারা রাতে তুমি চাইলে এইভাবে থাকতে পারবে। আমার একেবারেই কাছাকাছি, আমি মাইন্ড করবো না। তারপর এভাবেই না হয় বিবি প্ল্যানিং এর চিন্তা ভাবনা করা যাবে। চোখ নামিয়ে ফেললাম আমি টুপ করে। ঠোঁট কামড়ে অন্যত্র তাকিয়ে রইলাম নিজেকে সংযত রাখার জন্য। আচ্ছা, এই লোকে কি আসলেই লজ্জা শরমে ছিটে ফোটা নেই? যেসব কথা বলে রে আল্লাহ, বুলেটের মতো ছ্যাদ করে বুকে গিয়ে আটকে যায় সবগুলো। অন্য সময় হলে আমি লজ্জায় আবিষ্ট হয়ে চলে যেতাম, কিন্তু এখনো চুপ থাকতে দেখে আনভির আন্দাজ করতে পারলেন আমার বিষয়টা। প্রশ্ন করলেন, রেগে আছো এখন আমার উপর? আমি নিরুত্তর। গতকাল পণ করেছিলাম না ওনার কথার জবাব না দেওয়ার, সেই পণের সাপেক্ষেই চুপচাপ আছি। আনভির ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন, ভ্রুকুটি করে দেখতে থাকলেন আমার কার্যকলাপ। অতঃপর ঠোঁট ভিজিয়ে বললেন, ডোন্ট ডেয়ার টু ডু দ্যাট। তোমার এসব লক্ষণ কিন্তু আমার ভালো লাগছে না।
না লাগলেও কিছুই করার নেই। আমি যখন ওনাকে শাস্তি দেওয়ার পণ করেছি সেটার চেষ্টা করেই ছাড়বো আমি। মাথা ঘুরিয়ে ঘড়িতে দিকে তাকালাম আমি, তারপর ব্যস্ত হয়ে বলে উঠলাম, আমাকে হসপিটাল যেতে হবে আনবীর, উঠতে দিন। আমার কথায় আনবীর তাই ছেড়ে দিলেন আমায়। আমিও কথা না বাড়িয়ে কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়লাম। নীলু ড্রয়িং রুমে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত আনমনে। বারবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখছে যে আহি কখন আসবে, কিন্তু আসার কোনো নামগন্ধ নেই। মনে মনে ফুঁসে উঠল নীলু, বিড়বিড়িয়ে বলল, ওফ, আপুর কি ঘুম শেষ হচ্ছে না? নাহিদ আজ বেশ সকালে বেরিয়ে গিয়েছিল জগিং করতে। সপ্তাহে 3 বার ও ট্রেডমিলে দৌড়ায়, আর অন্য টাইমগুলোতে বাইরে। কমপক্ষে 20 মিনিট না দৌড়ালেও কেমন যেন ভার লাগে শরীর। আজ প্রায় 1.25 ঘন্টা দৌড়িয়ে আসলো বাইরে থেকে। এসেই হাঁপিয়ে বসে পড়ল সোফায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নাহিদের, সেই সাথে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নাহিদ কেটস খুলতে খুলতে বলল, নুরি আপা, ফ্রিজ থেকে পানির বোতলটা নিয়ে এসেন তো একটু। নুরিয়াপা এখানে নেই, ইয়ার্ডে পানি দিতে গিয়েছে। তাই অগত্যায় উঠল নীলু। ফ্রিজ থেকে পানি নিয়ে নাহিদের দিকে বাড়িয়ে বলল, এই নিন। পরিচিত কণ্ঠ না পেয়ে নাহিদ তাকালো নীলুর দিকে। ঘুম থেকে উঠেছে বেশ অনেকক্ষণ হলেও মুখটা স্নিগ্ধ লাগছে মেয়েটার। নাহিদ ওর হাত থেকে বোতল নিয়ে বিনয়ী সুরে বলল, থ্যাংক ইউ। নীলু কোনো প্রত্যুত্তর করলো না। তখনই হঠাৎ ইয়ার্ড থেকে জিমি এলো দৌড়িয়ে। কুকুরের আওয়াজে নীলু কিছুটা হতভম্ব হয়ে গেলেও যখন দেখলো সেটা নাহিদের কোলের উপর বসার জন্য উতলা হয়ে আছে, তখন ভ্রুকুটি করলো, বলল, এটাকে? এয়ারকে পেট ডগ, জিমি নাম। নীলু এখনো বিস্ময়ে। বাচ্চা কুকুর ছানাটি বলতে হবে অনেক সুন্দর দেখতে, তাই বলে উঠল, দেখিনি তো একে আগে। দেখবি কিভাবে? জিমি তো ইয়ার থেকে এখানে আসতে পারে না। ভাবি ভয় পায় দেখে ওকে ওখানেই রাখার ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝে আহির এত ভালো ভাগ্য দেখে মনে মনে হিংসে হয় নীলুর, কিন্তু ও এই ব্যাপারে কিছু বলল না। জিমি নাহিদের কোলে নানা রকম ভঙ্গিমায় খেলা করে যাচ্ছে। নীলু এবার বলল, আপনারও কি পেট ডগ পছন্দের? নাহিদ বিষম খেলো, কেননা নীলু কখনো ওর ব্যাপারে এতটা আগ্রহ দেখায়নি। তাই প্রতি উত্তরে বলল, হ্যাঁ, বলতে পারো। আমার এতটাও পছন্দ না। সত্যি কথা বলতে আগ্রহও দেখায়নি কখনো এই ব্যাপারে। আচ্ছা ভাবুন তো, আপনার উড বি ওয়াইফ যদি আহিয়াপুর মতোই কুকুর ভয় পায়, তাইলে আপনি কি করবেন? থাপ্পড় দিয়ে ভয় কাটিয়ে দেবো। আমার আবার এত ধৈর্য নেই বউকে সামলানোর। ভাইয়ের বউ সামলাতে সামলাতে আদমর হয়ে যাচ্ছি, তারপর আবার আমার আপকামিং বউ জ্বালায় তো মরেই যাবো। এতক্ষণ এদের কথাবার্তা শুনছিলাম আমি। নাহিদ ভাইয়ার এই কথা শোনা মাত্র কটাক্ষ করে বললাম, কি বললেন? থতমত খেলেন নাহিদ ভাইয়া। ভাবতে পারেনি যে আমি এইভাবে ওনার কথাটা শুনে ফেলবো। পেছনে ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি লিসেন। আমার সামলানো খুব কষ্টের কাজ, তাই না? শীতল কণ্ঠে কথাটাই জিজ্ঞেস করলাম আমি। নাহিদ ভাইয়া শুকনো ঢোক গিললেন। ব্যাটার এই অবস্থা দেখে নীলু না পারছে হাসতে আর না পারছে কিছু বলতে। তবে এই নাহিদ রেজওয়ানের সাথে যে আমার সম্পর্ক খুব একটা মধুর নয় তা ভালো মতোই আন্দাজ করতে পেরেছে। আমি পা বাড়িয়ে নাহিদ ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। কটাক্ষ করে বললাম, আমার সামলাতে সামলাতে আধমরা হয়ে যাচ্ছেন, তাই না নাহিদ ভাইয়া? তাহলে এমন কিছু করা উচিত যাতে আপনি একেবারেই টপকে যান। টেনশন নট ব্রাদার, এই তাইয়েরাত উম্মে আহি এতটা সহজ মেয়ে নয়। খুব শখ না আমার জ্বালা থেকে ছাড় পাওয়ার। আজ জ্বালাতে জ্বালাতে আপনাকেই মেরে ফেলবো আমি। একটু তিরিং বিরিং করলে ডিরেক্ট আপনার ভাইয়ের কাছে বিচার। উনি তারপর কি করবেন তা না হয় পরেই দেখা নিন। আমার এই কথা ভালো মতো জব্দ হয়েছে নাহিদ ভাইয়া। আমি এবার দুষ্ট হাসি দিয়ে সরে এলাম। একটা ভাব নিয়ে বললাম, তো মিস্টার নাহিদ, জলদি গাড়ি রেডি করুন, আমার হসপিটালে যেতে হবে। আজ আর আনবীরের সাথে যাবেন না আপনি। আনবীর নামতে নামতে শুনে ফেলেন আমার কথা। একটা সাদা চেক শার্ট পরেছেন উনি, সাথে ব্লু জিন্স। আজ ওনার একটা টক শোতে যাওয়ার কথা ছিল, হয়তো সেখানেই যাবেন। আনবীর হাত ঘড়ি দিকে তাকিয়ে বললেন, আজকে আমার আসতে একটু লেট হবে নাহিদ, আসিফকে নিয়ে যাচ্ছি। তুই আহির সাথেই থাকিস। আমার মনে হচ্ছে সেদিনের ঘটনাকে কেন্দ্র করে জার্নালিস্ট আসতে পারে ওর কাছে, তাই সাবধানে থাকিস। ওই দল যেন আহির মুখোমুখি না হতে পারে। আনবীর তাকালেন আমার দিকে। আমায় এভাবে নির্বিকার দেখে অবাক হলেন বেশ। তার থেকেও আরো বেশি অবাক হলেন এটা দেখে যে আমি উনি ছাড়া সবার সাথে কথা বলছি। হসপিটালে যাওয়ার সময় উনি বারবার বললেন সাবধানে যেতে, আর অপূর্ব কন্ট্যাক্ট করার চেষ্টা করলে ওনাকে বলতে। আমি তখন বললাম, আমারটা আমিই ভালো বুঝি আনবীর, এই নাটকীয়তা আর দরকার হবে না। আহিদ, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? এটা কি সত্যি? ধ্রুব স্যারের এই কথায় চমকে উঠলাম বেশ। হসপিটালে এখন লাঞ্চ টাইম, আমরা সবাই এখন ক্যান্টিনে বসে আছি। তিশা এই কথা শুনে অবাক হয়ে বলল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।